বৃষ্টির দিনে দুটো ভাত একটু বেশি খেয়ে ফেলবেন যদি পাঁপড়ের এই রকম একটা রেসিপি থাকে, তাও আবার নিরামিষ। দুর্দান্ত স্বাদের এই পাঁপড়ের রেসিপিটা একবার বানিয়ে দেখুন। বৃষ্টির দিনে বা অন্যান্য দিনে দুটো ভাত কিন্তু আপনারা বেশিই খেয়ে ফেলবেন, এটা আমি কিন্তু একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি মুনমুন চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। নিরামিষ দিনে এইভাবে পাঁপড়ের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এখানে দেখুন, নিরামিষ পাঁপড়ের রেসিপি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কিছু পাঁপড়, আর এটাকে আপনারা পাঁপড়ের ডালনাও বলতে পারেন। আমি যে রেসিপিটা শেয়ার করছি এটাকে কিন্তু নিরামিষ পাঁপড়ের ডালনাও বলে থাকি আমরা। আলু আর পাঁপড়ের ডালনা, আর আলুগুলোকে দেখুন ঠিক এইভাবে কিন্তু আমি ডুমো ডুমো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আপনাদের যদি পছন্দ হয় তো আলুটা কিন্তু একদম ছোট ছোট করেও কেটে নিতে পারেন। এবারে এই আলু পাঁপড়ের ডালনা বা রেসিপিটা করার জন্য আমি এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি। একটা মিক্সির বোলে দেখুন কিছু পরিমাণ আদাকে আমি কুচো করে নিয়েছি, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি কিছু কুচো করা টমেটো। একটা টমেটোকে আমি ছোট ছোট করে কুচো করেছি। এবার সমস্ত কিছুটাকে একটা সুন্দর পেস্ট আমি বানিয়ে নেব। এবারে দেখুন বন্ধুরা, এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রিফাইন তেল। তো তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে যে পাঁপড়গুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একে একে করে কিন্তু পাঁপড়গুলোকে আমি ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে আমি কিন্তু একটা প্লেটের মধ্যে তুলে নেব। পাঁপড়টা কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, ঠিক এইভাবেই কিন্তু একটু সাদা সাদা করে ভেজে নিতে হবে। তো খুব বেশি লাল করার প্রয়োজন নেই। তো আমি কিভাবে ভাজছি সেটা আপনারা লক্ষ্য করুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। একটা একটা করে কিন্তু আমি সব পাঁপড়গুলোই ভেজে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই কিন্তু একদিন নিরামিষের দিনে এভাবে বানিয়ে দেখুন। তার জন্য পুরো রেসিপিটা কিন্তু একটু দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এইভাবে দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একটা একটা করে কিন্তু আমি সব পাঁপড়গুলোই ভেজে নিলাম। আর ওই একই তেলের মধ্যে কিন্তু যে আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটেছিলাম ডুমো ডুমো করে, সেগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে আলুগুলোকেও আমি সুন্দরভাবে কিন্তু লাল লাল করে একটু ভেজে নেব। আর এই আলুর মধ্যে যাতে আলুটা ভাজা হয়ে যায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দেখুন দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটে একটু হলুদ। আর হলুদটা দিলে কি হয় জানো তো বন্ধুরা, আলুর মধ্যে যে সুন্দর একটা কালার আসবে, তাতে কিন্তু রেসিপিটাও দেখতে ভালো লাগে যেমন, কেমন কিন্তু খেতেও ভালো লাগে। হলুদ গুঁড়োটা এই কারণেই দিলাম যাতে ভাজার সময় কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। এভাবে ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু আমি আলুটাকে ভেজে নিচ্ছি, কারণ এইভাবে যদি নুন দিয়ে তেলের মধ্যে ঢাকনা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নেন তাহলে কিন্তু 95% আলুটা কিন্তু এখানেই সেদ্ধ হয়ে যাবে। দেখছেন আলুটা একটু শক্ত আছে, তার জন্য কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। আর ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে বন্ধুরা আলুটাকে ভেজে নিচ্ছি। আর এইভাবে যদি ঢাকনা দিয়ে দিয়ে ভাজতে পারি তাহলে কিন্তু আলুটা কিন্তু এখানে অনেকটাই অংশে কুক হয়ে যাবে। আর দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে, আর সেদ্ধও হয়ে গিয়েছে। দেখলেন আমি কেটে নিলাম। তো এই পর্যায়ে এর থেকে আর কিন্তু বেশি আমি ভাজবো না। এবারে আলুগুলোকে কিন্তু আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে। আর দেখছেন বন্ধুরা, কড়াইয়ে কিন্তু এখনও পরিমাণে অনেকটা তেল রয়েছে। এতটা তেল কিন্তু আমার এই রেসিপিটা করার জন্য লাগবে না, আমি কিছুটা তেল কমিয়ে নিচ্ছি। আর দেখুন আমি যে আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করেছিলাম ঠিক এইভাবেই কিন্তু তৈরি করেছি। এতে কিন্তু একটু জল দেইনি, আপনারাও জল না দিয়ে কিন্তু এটা বেটে নেবেন। আর পারলে শিল নোড়াতেও বাটতে পারেন। তেলটা একটু কমিয়ে নিয়েছিলাম, কমিয়ে নিয়ে কিন্তু ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। আর তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। আর গোটা জিরে আর তেজপাতাটাকে খুব ভালো করে বন্ধুরা গরম তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব। আর সবাই আপনারা জানেন জিরেটা একটু ভাজা হয়ে গেলে জিরে ভাজার কিন্তু একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ ভেসে আসে। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি জিরেটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ ফোড়ন হিসাবে কিন্তু আমি শুধু জিরে আর তেজপাতাই দিয়েছি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। অবশ্যই ভিডিওগুলো দেখবেন, তাহলে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর এখানে দেখুন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর টমেটোর যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেইটা। তো দেখুন এবারে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে ওই পেস্টটা দিয়ে ভালো করে কিন্তু এবারে
একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে। কারণ জানেন তো, যেহেতু কাঁচা টমেটো আর আদা আছে, এর কিন্তু একটা কাঁচা গন্ধ থাকবে, তার জন্য কিন্তু কষানোটা খুব ভালো করে করতে হবে। আর দেখুন মিক্সিটা ধুয়ে কিন্তু আর একটু জল দিয়ে দিলাম, যে মিক্সিটার মধ্যে আমি মশলাটা পেস্ট করেছিলাম। আর মিক্সিটা ধুয়ে একটু জল দিয়েছি, আর কিন্তু এখন আমি কষানোর সময় আর একদম জল দেব না। ওই জলের মধ্যেই কিন্তু আমি কষিয়ে নেব সুন্দরভাবে, যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে। আর এখানে দেখুন কিছু মশলা অ্যাড করে দিচ্ছি, 1/2 চামচ স্বাদ মতো লবণ আর 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য সামান্য অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়েছি ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু। এবারে সমস্ত গুঁড়ো মশলাটাকে দিয়ে কিন্তু ভালো করে এবার কষিয়ে নেব। আদা আর টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা কষাতে হবে। আর একটা কথা খেয়াল রাখবেন বন্ধুরা, মশলা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখবেন, তাহলে কিন্তু কষানোটা খুব সুন্দর হয়। আর মশলা কষানোর ওপর কিন্তু রেসিপির স্বাদ অনেকাংশে নির্ভর করে। তার জন্য মশলার যদি কাঁচা গন্ধ চলে তাহলে কি রেসিপিটা ভালো লাগবে বন্ধুরা? নিশ্চয়ই না। তার জন্য কিন্তু মশলাটা খুব সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে এবং লো ফ্লেমে রেখেই কষাতে হবে। কষাতে কষাতে দেখবেন মশলা থেকে সুন্দর একটা কালার আসবে, আর মশলা থেকে দেখবেন তেলটা ছেড়ে বেরিয়ে আসবে। সেই পর্যায়ে পর্যন্ত কিন্তু একটু মশলাটা ধৈর্য ধরে কষিয়ে নেবেন। আর কষানো হয়ে গেলে কিন্তু তারপরে আমি নেক্সট স্টেপে চলে যাব। ততক্ষণ পর্যন্ত দেখুন আমি কিন্তু লো ফ্লেমে রেখেই মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে, কষানোটা মোটামুটি কমপ্লিট হয়েছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুটা যেহেতু আগে থেকেই ভেজে রেখেছিলাম, অনেকটা অংশে কিন্তু সেদ্ধ হয়েই আছে, তবুও ভালো করে কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নেব একটু ঢাকনা দিয়ে। তাহলে দেখবেন সুন্দরভাবে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে, একটুও শক্ত থাকবে না। আর এভাবে দেখুন আলুটাকে মশলার মধ্যে নেড়ে দিলে আলুর মধ্যেও কিন্তু মশলার ফ্লেভারটা ঢুকলে রেসিপিটার স্বাদ কিন্তু খুব সুন্দর লাগবে। এইভাবে দেখুন নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর এখন দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে না? আমি কিন্তু এখনো পর্যন্ত আর কোনো জল অ্যাড করিনি। প্রথম যখন আমি মিক্সিটা ধুয়ে জল দিয়েছিলাম সেই জলেই কিন্তু সম্পূর্ণটাই করছি। আর এখানে দেখুন একটা পাত্রে আমি গরম জল আগে থেকেই রেডি করে রেখেছিলাম। এবারে ওই গরম জলটা কিন্তু আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ঠান্ডা জল দিতে যাবেন না বন্ধুরা, তাহলে কিন্তু রেসিপির স্বাদটা খুব একটা ভালো হবে না। আর দেখুন সব জলটা কিন্তু আমি দেইনি, একটু জল আমি রেখে দিয়েছি। এবারে জলটা আপনারা প্রয়োজন মতো দেবেন, কারণ যেহেতু আমি পাঁপড় দেব, পাঁপড় কিন্তু অনেকটাই জল টেনে নেবে, তার জন্য জলটা কিন্তু আপনাদেরকে বুঝে শুনেই দিতে হবে। এবারে আমি এখানে যে জলটা দিয়েছি সেই জলটা এবার ফুটতে শুরু করে দিয়েছে গ্রেভিটা। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে কিন্তু 5 মিনিট মতো কুক করে নেব। 5 মিনিট পর আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে। আর দেখুন এখানে যে আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি ঢাকনাটা দিয়েছিলাম, এখানে দেখুন আলুটা একটু কেটে দেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর এর থেকে বেশি কিন্তু আমি আর ফোটাবো না বা আর কুক করবো না, যেহেতু আলুটা দেখুন আমার সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনিটা কারণ দিলাম কেন, যেহেতু টমেটোর পেস্টটা দিয়েছি তার জন্য স্বাদটা ব্যালেন্স করার জন্য কিন্তু চিনিটা দিলাম। চিনিটা কিন্তু এতে মিষ্টি হওয়ার জন্য দেইনি, শুধুমাত্র স্বাদটা ব্যালেন্স করবে তার জন্য সামান্য একটু চিনি দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এখানে দেখুন এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পাঁপড়গুলো। একে একে সব পাঁপড়গুলোই কিন্তু দিয়ে দেব। আর পাঁপড়টা দেওয়ার পর কিন্তু বন্ধুরা একদম বেশি ফোটানো যাবে না, জাস্ট এই গরম গ্রেভির মধ্যেই যদি দিয়ে উল্টে পাল্টে নেই পাঁপড়গুলো, তাতেই কিন্তু পাঁপড়গুলো সুন্দর নরম হয়ে যাবে আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হবে। আর পাঁপড়ের ডালনা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। নিরামিষের দিনে একবার এইভাবে বানিয়ে দেখবেন, একদম একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। প্রত্যেকটা পাঁপড়ই দেখুন ওই গ্রেভির মধ্যে উল্টে পাল্টে নিচ্ছি। আর একটু দেখুন 1 মিনিট মতো কিন্তু আমি ফুটিয়ে নেব, জাস্ট 1 মিনিট, এর থেকে বেশি নয়। তারপরে কিন্তু এটা নামিয়ে নেব। আর উল্টে পাল্টে দেখুন গরম ঝোলের মধ্যে কিন্তু আমি পাঁপড়গুলো ডুবিয়ে নিলাম। আর এবারে থেকে এর থেকে আর বেশি আমি ফোটাবো না। গ্যাসের ফ্লেমটা এবার আমি কিন্তু টোটাল বন্ধ করে দিয়েছি। দেখুন কালারটাও কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল এই পাঁপড়ের ডালনা রেসিপিটা। তো কার কার আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে
চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো টাটা, বাই বাই।